দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজ আমাদের আলোচনার বিষয় সংরক্ষণ কৃষির মাধ্যমে ক্লাইমেট স্মার্ট ফার্মিং। এই আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকে আমাদের আলোচনার বিষয় সংরক্ষণ কৃষির মাধ্যমে ক্লাইমেট স্মার্ট ফার্মিং। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন অতিথি ডক্টর মৌমিতা আঁশ, বৈজ্ঞানিক, ICAR, শিবা, কাকদ্বীপ গবেষণা কেন্দ্র। সঙ্গে রয়েছে আমি, পঙ্কজ। আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ পঙ্কজ বাবু। শুরুতেই যে বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে এই যে ক্লাইমেট স্মার্ট ফার্মিং, এটা বলতে আমরা সাধারণভাবে কি বুঝবো? এই পদ্ধতিটি হচ্ছে তার 3টি মূল লক্ষ্য।
একটি লক্ষ্য কি উৎপাদনশীলতা বাড়ানো, যাতে কম জমি এবং কম ইনপুটে আমরা বেশি ফলন পাই। এবং আরেকটি হচ্ছে যে অ্যাডাপ্টেশন, মানে এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে, অতিবৃষ্টি, অতি খরা, কখনো বৃষ্টি হচ্ছে না, মানে এটাই প্রায় নিয়মিত হয়ে কখনো দাঁড়িয়েছে। আবার কখনো অতিরিক্ত মানে বৃষ্টির জন্য অনেক সময় ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো, অতিবৃষ্টি, তাপমাত্রা বেড়ে যাওয়া, এই সমস্ত যে জলবায়ুর ধাক্কা, সেগুলো সামলে যেন আমাদের ফসল টিকে থাকে, এটা একটা আমাদের দ্বিতীয় মানে লক্ষ্য। সোজা কথা খুব খামখেয়ালি যে আবহাওয়া, সেটার সঙ্গে যেন মানিয়ে নিতে পারে আমাদের ফসল। এবং তৃতীয়ত কি, যে মিটিগেশন, মানে আমাদের যে কৃষি থেকে যেন এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এই যে গ্যাসগুলি, যেগুলো গ্রিন হাউস গ্যাস মূলত, মানে আমাদের পৃথিবীর যে তাপমাত্রা সেটি বাড়ার জন্য একমাত্র অন্যতম কারণ, তো সেইগুলি যেন নির্গমন কমে যায়। তো এই তিনটি প্রধান লক্ষ্য নিয়ে এগিয়ে যায় আমাদের এই ক্লাইমেট স্মার্ট ফার্মিং। আরেকটা বিষয় মানে আমাদের আজকের বিষয়বস্তুর সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে, সেটা হচ্ছে সংরক্ষণ কৃষি বা কনজারভেশন এগ্রিকালচার। সেটা সম্পর্কে যদি একটু সহজ ভাষায় আমাদেরকে বলেন। সংরক্ষণ কৃষি বা কনজারভেশন এগ্রিকালচার, এটিও তিনটি স্তম্ভের উপর মূলত দাঁড়িয়ে আছে। তো প্রথমে হচ্ছে ন্যূনতম চাষ, মানে মিনিমাম টিলেজ বা জিরো টিলেজ, মানে বারবার করে মাটিকে আমরা উল্টে পাল্টে দিয়ে মাটিকে যাতে প্রাকৃতিকভাবে আমরা একটু স্থিতিশীল রাখতে পারি, তা না করে যদি আমরা বারবার করে প্লাউইং করি বা বারবার করে আমরা টিলেজ করি, এটাকে করা যাবে না। মানে যতটুকু দরকার বা অনেক সময় জিরো টিলেজ দেবই না চাষ। দ্বিতীয়ত অবশিষ্ট অংশ ধরে রাখা, যতটা আমাদের জমি আছে তার মূলত 30% যেন জমি আমরা অ্যাটলিস্ট ফসলের অবশিষ্টাংশ দিয়ে ঢেকে রাখতে পারি। আর ফসল পরিবর্তন, মানে নিয়মিতভাবে ওই ধান গম চাষ করে যাচ্ছি এরকম নয়, একটানা একই ধরনের ফসল না চাষ করে ফসলকে পালাক্রমে বিভিন্ন ধরনের ফসলকে ইনকর্পোরেট করা। তার ফলে কি হয় যে রোগ পোকার যে চক্র সেটিও ভেঙে যায়। একটা পরিবর্তন, হ্যাঁ, শস্য চক্রের পরিবর্তন হয় এবং সেক্ষেত্রে রোগ পোকারও যে চক্র লাইফ সাইকেল সেটাও ব্রেক করে এবং মাটিতে যে পুষ্টি ভারসাম্য সেটা বজায় থাকে। তো এই তিনটি মূলত স্তম্ভের উপরেই আমাদের দাঁড়িয়ে আছে কনজারভেশন এগ্রিকালচার বা সংরক্ষণ কৃষি। আচ্ছা, এই যে কনজারভেশন এগ্রিকালচার আমরা বলছি, সেটা খরা যখন হয়, আপনি একটু আগেই বললেন যে খামখেয়ালি আবহাওয়া বা জলবায়ুর সঙ্গে এটাকে ম্যাচ করানো বা সংহতিপূর্ণভাবে এই ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, খরার সময় কিভাবে সাহায্য করে? এই যে আমাদের রেসিডিউ মাল্চ, যেটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে কি যে আমরা অবশিষ্টাংশটাকে মাটির উপর ধরে রাখছি। এই যে মালচিং, এর ফলে কি হয় যে আমার সূর্যের তাপ মানে ডাইরেক্টলি আমাদের মাটিতে প্রবেশ করছে না, ফলে কি মাটিতে যে বিভিন্ন ছিদ্র দিয়ে যে জলটা আছে সেটি বাষ্পীভূত ডিরেক্টলি হতে পারছে না। দ্বিতীয়ত কি, যদি আমরা জিরো টিলেজ বা টিলেজ নাই দিই, মানে চাষটা না দিই, তাহলে কি হবে যে এই যে আমাদের মাটির যে ভৌত গঠন সেটি বজায় থাকবে, ফলে যে ম্যাক্রোপোর বা মাইক্রোপোর যেগুলোকে আমরা বলে থাকি ছিদ্র, সেটির গঠন ঠিকঠাক থাকবে এবং সহজেই বৃষ্টির জল মাটিতে প্রবেশ করতে পারবে। ফলে যে খরা হলে মাটিতে যে জলের অভাবটা দেখতে পাওয়া যায় সেটা অনেকটা পরিমাণে আমরা আটকাতে পারবো। এবং দীর্ঘমেয়াদী ভাবে যদি আমরা এই ফসলের অবশিষ্টাংশ রাখি, তাহলে কি হয় যে জৈব কার্বন সেটি বেড়ে যায় এবং জৈব কার্বনের একটি খুব অন্যতম বিষয় হচ্ছে এটি একটি কোলয়েডাল প্রকৃতির। তার ফলে কি হয়, অনেকটা পরিমাণ জল এরা ধরে রাখতে পারে এদের নিজস্ব প্রকৃতির জন্য। তো সেই জন্য খরার বছরও আমরা কি করতে পারি, ফসলটা নষ্ট হবে না। যদি আমাদের অতি খরাও হয় তাহলেও মাটির মধ্যে সেই জল থাকবে যেটা ফসলকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, খরার প্রসঙ্গে আমরা শুনলাম, এবার যদি আরেকটা বিষয়, সেটা হচ্ছে বন্যা বা অতিবৃষ্টি, সেই সময় কনজারভেশন এগ্রিকালচার কিভাবে সাহায্য করতে পারে কৃষক বন্ধুদেরকে? অতিরিক্ত বৃষ্টিতে কি হয় যে আমাদের যে সাধারণত মাটিটা শক্ত হয়ে গেলে তাতে রান অফ বেড়ে যায়, মানে মাটির উপর দিয়ে জল ধুয়ে চলে যাচ্ছে, ফলে যে মাটির যে উপরে যে জৈব কার্বন, কাদা মাটি যেটা, সেটা ধুয়ে চলে যাচ্ছে। ফলে কাদা মাটি কিন্তু শুধু মাটি যাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে পুষ্টি উপাদানও কিন্তু চলে যাচ্ছে অতিবৃষ্টির জন্য। তো সেই ক্ষেত্রে কি হবে, মাটির যে গঠনটা সেটাকে বজায় রাখার জন্য যে কম্প্যাকশন, মানে যে মাটি শক্ত হতে না দেওয়া, এটার পেছনে কিন্তু অনেকটা ভূমিকা আমাদের এই ফসলের অবশিষ্টাংশ করে থাকে। কারণ মাটিকে ঝুরঝুরে রাখে, ফলে বৃষ্টির জল ভেতরে ঢুকে পড়ে এবং যে রেসিডিউ কভার যেটা আমরা দিচ্ছি, ফলে কি হয়, বৃষ্টির আঘাত থেকে বাঁচাচ্ছে,
মাটিকে ধুয়ে নিয়ে যেতে দিচ্ছে না। এবং যদি আমরা ক্রপ রোটেশন করি বিভিন্ন ধরনের, আমি ডাল শস্যকে যদি তার মধ্যে ইনকর্পোরেট করি একটা ফসল চক্রের মধ্যে, তাহলে কি হবে যে তাদের শিকড়ের গঠন আলাদা অনেক ফসলের। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের যে ক্রপ রোটেশনের ফলেও কি হবে, জলবদ্ধতা যেটা বা খরা দুটোই কিন্তু আমাদের কম হবে এদের। মানে ডাল শস্যর কি হয়, শিকড়টা অনেক নিচে অবধি থাকে, ফলে অনেক নিচের থেকে জলটা নিতে পারে। বেশ। এই প্রসঙ্গে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং চর্চিত হয়, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সেটা এই কনজারভেশন এগ্রিকালচার কিভাবে কমাতে সাহায্য করে? হ্যাঁ, কার্বন সেকুইস্ট্রেশন বা কার্বন সঞ্চিতকরণ যেটা, সেটা আমরা আগেই বলেছি যে খড় যদি দিই তাহলে তার মধ্যে যে আমার সেলুলোজ, লিগনিন এগুলো আছে যেগুলো কার্বন জাতীয় জিনিস, সেগুলো কি হচ্ছে আলটিমেটলি আমাদের মাটিতে থেকে যাচ্ছে দীর্ঘদিন ধরে, ফলে যে আমাদের কার্বন পুল যেটা সেটা সমৃদ্ধ থাকছে মাটির। এবং বায়ুমণ্ডল থেকে কি অনেকটা পরিমাণে কার্বন ডাই অক্সাইডও মাটিতে জমা থাকছে, ফলে কার্বন সঞ্চিতকরণ যেটা সেটা কিন্তু অনেকটা পরিমাণে হচ্ছে। এবং যদি ধান খেতেও আমরা দেখি যে রেসিডিউ বা মাল্চ যদি আমরা করতে পারি, তাহলে কি হয় যে মিথেন অনেকটা পরিমাণে নির্গমন কমানো যায়। এবং নাইট্রাস অক্সাইড আমরা যদি দেখি, আমরা কার্বন ডাই অক্সাইড থেকে প্রায় 300 গুণ বেশি আমরা ক্ষমতাশালী একটি গ্রিন হাউস গ্যাস, তার জন্য অনেক কম পরিমাণে থাকলেও এটা কিন্তু ক্ষতিকারক। তো সেই ক্ষেত্রে আমরা যদি ব্যালেন্সড ফার্টিলাইজার ব্যবহার করতে পারি বা রেসিডিউ আমরা রেখে দিতে পারি ফসলের অবশিষ্টাংশ, তাহলে নাইট্রাস অক্সাইডের নির্গমনও অনেকটা পরিমাণে হ্রাস পায়। তারপরে বলে রাখি যেটা এনার্জি এফিসিয়েন্সি, মানে কি যে কম আমি চাষ করলে কি হবে, আমাদের ডিজেল কম লাগবে, ফলে কি হবে ডিজেলের থেকে যেটা আসে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেই নির্গমনটাও কমে যাবে আমাদের অনেকটা পরিমাণে। তো এইভাবে আমরা বলতে পারি গ্রিন হাউস গ্যাস প্রতিরোধও কিন্তু আমাদের এই সংরক্ষণ কৃষি একটি অন্যতম ভূমিকা কিন্তু পালন করে, খুব বড় ভূমিকা পালন করতে পারে। আমরা আজকের এই আলোচনায় বা বিষয়বস্তু যেটা রয়েছে তার থেকে যেটা এতক্ষণ শুনলাম তার একটা পরিবেশগত সুফল বা তার ভালো দিকগুলো শুনলাম। কৃষক বন্ধুদের এই ক্ষেত্রে আয়ের দিকটাও কিন্তু একটা মাথায় থাকে। এই যে পরিবেশ আমরা রক্ষা করব, এইভাবে কৃষি পদ্ধতিগুলো নেব, এতে কৃষকদের লাভটা ঠিক কোথায় হবে, তাদের আয়ের জায়গাটা কতটা সুরক্ষিত থাকবে? হ্যাঁ, আয়ের দিকটা অবশ্যই আছে, কারণ প্রথমেই খরচটা অনেকটা পরিমাণে কমে যাচ্ছে। কারণ আমরা জানি যখন একটা চাষ দিতে হয়, লাঙ্গল দিতে হয় বা ট্রাক্টর বা যাই হোক যেগুলো আমরা করি, ডিজেলের খরচ অনেকটা পরিমাণে থাকে, শ্রম লাগে, অনেক লেবার লাগে, সেটাকে একেবারেই বাদ দিয়ে দিতে পারছি। মানে আমরা ন্যূনতম চাষ করছি, অনেক সময় দিচ্ছিই না চাষ। দ্বিতীয়ত কি, স্থিতিশীল একটা ফলন পাচ্ছি, কারণ কি খরা হচ্ছে, বন্যা হচ্ছে, ফলে কি একটা মোটামুটি স্টেবল আমরা প্রোডাকশন পাচ্ছি ওখান থেকে, ফলে কি একেবারেই ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে না, ফলে সে বাজারজাত করতে পারছে এবং সেখান থেকে সে আয় করতে পারছে। এবং কি দীর্ঘমেয়াদী কিন্তু একটা লাভ লুকিয়েই আছে, কারণ মাটির কিন্তু স্বাস্থ্যটা বজায় থাকছে, কারণ মাটির যে আমার ভৌত গঠন, রাসায়নিক যে গঠন বা এই যে জিনিসগুলো, সে মাইক্রোবায়োলজি যেটা আমাদের মাইক্রোবস গুলো আছে সেগুলো কিন্তু থাকছে, কারণ আমরা অনেকটা পরিমাণে জৈব পদার্থ দিয়ে ফেলছি এই ফসলের অবশিষ্টাংশের রূপে। ফলে কি হচ্ছে, আমরা দীর্ঘ মেয়াদে কিন্তু আমাদের মাটির স্বাস্থ্য ঠিক থাকছে এবং তার ফলে সারটাও কম লাগছে এবং আমাদের সেচ যেটা সেটাও কিন্তু কম লাগছে, ফলে অনেকটা পরিমাণে আমাদের কৃষক ভাই বোনেরা কিন্তু লাভবান হতে পারে। মানে এই দিক দিয়ে দেখতে পারলে। আচ্ছা, এই পদ্ধতিতে কৃষকদের কি কিছু সমস্যার সম্মুখীন তারা হতে পারেন? এই ক্ষেত্রে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে ফসলের অবশিষ্টাংশ, এটাকে কিভাবে মাটিতে মেশানো যায় খুব কম খরচে, খুব কম হচ্ছে মানে পরিশ্রমে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং আমাদের কাছে বিষয়। কারণ এতটা পরিমাণে আমাদের চাষি ভাই বোনেদের কাছে অনেকটা জমি থাকে, তাদের থেকে যে ফসলের অবশিষ্টাংশটা আসে তারা সেটাকে নিয়ে কি করবে, তাদেরকে অনেকটা শ্রম লাগবে সেটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য বা মাটির ওপরেই যদি আমরা রাখি। তো সেই ক্ষেত্রে মেশিনের কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায়। যদি এই যে হ্যাপি সিডার বা এই যে জিরো টিল ড্রিল, এদের ক্ষেত্রে কি হয়, এরা কিন্তু আমাদের যে ক্ষুদ্র বা প্রান্তিক চাষি যারা আছে, যাদের খুব জমি ছোট, তাদের ক্ষেত্রে চালানো এই যে মেশিনগুলো, এগুলো একটু বড় বড় মেশিন। তো সেই ক্ষেত্রে কি এই মেশিনগুলোকে সেই ক্ষেত্রে খুব ছোট জমির ক্ষেত্রে একটা ব্যবহার করাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আবার অনেক সময় কি হয়, আমরা আমাদের এখানে তো বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট করে খণ্ডিত জমি, তো সেই ক্ষেত্রে এটা একটা অসুবিধাজনক।
আর অনেক সময় কি হয়, আমাদের কৃষকরা ওই গতানুগতিক ভাবে দেখে আসছে যে আমাদের লাঙল দিলে বেশি ফলন হয়, যেটির জন্য খুব দরকার যে অ্যাওয়ারনেস বা একটা সচেতনতা বাড়ানো আর কি। আরেকটা কি হয় যে প্রশিক্ষণ, মানে সব জায়গায় কিন্তু এই ট্রেনিংসটা দেওয়াও কিন্তু একটা ব্যাপার, কারণ আমাদের এই পশ্চিমবঙ্গের কথা যদি বলি তাহলে কিন্তু অতটা পরিমাণে এই কনজারভেশন এগ্রিকালচার বা সংরক্ষণ কৃষি কিন্তু অতটা পপুলার বা জনপ্রিয় নয়। যদি সেই ক্ষেত্রে আমরা এদেরকে যদি তুলনা করি উত্তরপ্রদেশ বা দিল্লি বা পাঞ্জাব হরিয়ানা, যেখানে অনেক বড় বড় চাষিরা আছেন, যারা যাদের জমি অনেকটা করে বড় একসাথে যারা চাষ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই কনজারভেশন এগ্রিকালচার বা সংরক্ষণ কৃষি কিন্তু খুব জনপ্রিয়। মানে প্রয়োগের জায়গা থেকে তাদের মধ্যে একটা সুবিধার জায়গাও রয়েছে। একটা এইটার অভাব আমার মনে হয়েছে, যে একটা প্রশিক্ষণ বা তথ্যের একটা অভাব আমাদের কৃষকদের কাছে পৌঁছে যাওয়া, যে সংরক্ষণ কৃষিও হতে পারে, আমরা এইভাবেও চাষ করতে পারি, এটাও পৌঁছে যাওয়াটাও একটা টাস্ক। সংরক্ষণ কৃষি হতে পারে এবং ফার্মিংটা তার মধ্যে দিয়ে অনেকটা স্মার্ট হয়ে উঠতে পারে, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়। সেই বিষয়ে কিন্তু এখনো যথেষ্ট কাজের জায়গা রয়েছে আর কি। সমাধান, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই বিষয়ে সমাধান কিভাবে সম্ভব বলে আপনি একজন বিজ্ঞানী হিসেবে কি মনে করেন? আমাদের যে এই মেশিনারি গুলোর একটু মডিফিকেশন, মানে একটু করে চেঞ্জ আমাদের এই স্মল অ্যান্ড মার্জিনাল বা ক্ষুদ্র প্রান্তিক চাষীদের ক্ষেত্রে সেটার দরকার, এবং আমাদের বৈজ্ঞানিকরা কাজও করছেন এর উপরে। খুব তাড়াতাড়ি আমাদের এই যে বড় বড় যে মেশিনগুলো, সেগুলোকে কিভাবে আমরা ছোট ফর্মে ব্যবহার করতে পারি ছোট চাষ জমির ক্ষেত্রে, তো সেগুলো নিয়ে আসা, এবং সেগুলোর ক্ষেত্রে প্রথম আমরা তো নিয়ে আসবো বৈজ্ঞানিক হিসেবে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নীতিগতভাবে ওদের একটা সহায়তা। মানে আমরা হয়তো নিয়ে এলাম, কিন্তু মার্কেটে সেটা নিয়ে যাওয়া বা সেটাকে কম মানে ভর্তুকির সাথে সেটাকে পাওয়া, সেগুলো সহজলভ্য করা, এবং মানে যাতে টাকা পয়সার দিক দিয়ে একটা পলিসি সাপোর্টের দিক দরকার এই দিক থেকে। আরেকটা হচ্ছে আমাদের এই যেরকম বললাম রিসার্চ অ্যান্ড ডেমনস্ট্রেশন, মানে আমরা যেটা করছি সেটাকে আমাদের কৃষির যে চাষি ভাই বোনেরা আছে তাদের জমিতে গিয়ে সেটাকে ডেমনস্ট্রেট করা, যে এরকম করলে এতটা যদি আমরা করি তাহলে এতটা লাভ পাবো, উৎসাহিত করা। মার্কেট সাপোর্ট, এটাও খুব দরকার, যে ক্লাইমেট স্মার্ট যদি পণ্য হয় তার ক্ষেত্রে যদি বাজারজাত মূল্যটা একটু বেশি হয় তাহলে তারাও উদ্বুদ্ধ হবে এই ক্লাইমেট স্মার্ট ফার্মিং এর দিকে এগিয়ে যাওয়াতে। তো এই সমস্ত দিকগুলো আছে যেগুলো আমাদেরকে আরো কাজ করতে হবে, এবং অনেক সময় কমিউনিটি যে একটা অ্যাপ্রোচ, মানে অনেকজন মিলে একসাথে যদি একটা অ্যাপ্রোচ দেখানো যায়, অনেকজন মিলে একই সাথে করা, তাহলে কি তারাও আমাদের চাষি ভাই বোনেরা উদ্বুদ্ধ হয় এবং ওদের পণ্য যেটা আর কি মার্কেটজাত করা খুব সুবিধা হয়ে যায়। আচ্ছা, এই যে যন্ত্রপাতিগুলোর কথা বলছেন, সেই যন্ত্রপাতির ক্ষেত্রে কি সরকারি ক্ষেত্রে কোনো ভর্তুকি দেওয়ার ব্যবস্থা রয়েছে, বা কাস্টম হায়ারিং সেন্টার যেগুলো, যার মাধ্যমে কৃষক বন্ধুরা এগুলো সহায়তা পেতে পারেন, সেই প্রসঙ্গে যদি আমাদেরকে একটু অবহিত করেন। হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের স্কিমস গুলো আছে, যেগুলো কাস্টম হায়ারিং সেন্টার, যেখানে ভর্তুকি দেওয়া হয়, কিন্তু অভাবটা হচ্ছে ওই যে একটা গ্যাপ, রিসার্চ আর যে ফিল্ডের মধ্যে যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, যে এক্সটেনশনের একটা গ্যাপ, সেটা কিন্তু কোথাও না কোথাও আমাদের চাষি ভাই বোনেদেরকে প্রভাবিত করছে। মানে যতটা আমরা গভর্নমেন্টের তরফ থেকে বা আমাদের রিসার্চের তরফ থেকে যতটা যাচ্ছে ততটা ঠিক ফিল্ডে গিয়ে তারা পাচ্ছে না, এই যে একটা গ্যাপ। তো এই গ্যাপটাকে আমার মনে হয় যত তাড়াতাড়ি আমরা মিট আপ করতে পারবো তত তাড়াতাড়ি হচ্ছে আমাদের চাষি ভাই বোনেরা লাভবান হবে, উপকৃত হবেন। আজকে আমরা আলোচনা করতে করতে প্রায় আলোচনার শেষ দিকে এসে পৌঁছেছি। একেবারে শেষে আপনাকে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, এই যে সংরক্ষণ কৃষির মাধ্যমে ক্লাইমেট স্মার্ট ফার্মিং এর ব্যবস্থাপনা, এটা তো আসলে টেকসই একটা কৃষি ব্যবস্থাপনা। এর মধ্যে দিয়ে কি পুষ্টিগত ব্যবস্থাপনার জায়গাগুলো কিভাবে তৈরি হচ্ছে বা কিরকম সেটা? হ্যাঁ, এই যে আমাদের প্রথমেই যে আমরা মূল স্তম্ভের কথা বলেছিলাম, যে একটা টিলেজ তো আমরা কম দেব, চাষ অতটা দেব না, আর দ্বিতীয়ত বলেছিলাম যে ফসলের অবশিষ্টাংশ ধরে রাখা। এই ফসলের অবশিষ্টাংশের মধ্যে কি আছে, আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান কিন্তু অলরেডি আছে। যদি আমরা দেখি, পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ পটাশিয়াম কিন্তু আমাদের এই দেশে তৈরি হয় না, পুরোটাই কিন্তু ইম্পোর্ট। ঠিক আছে, এমওপি যে আমাদের মিউরেট অফ পটাশ বা যাই, তার জন্য কি হয় যে আমাদের যে চাষি ভাই বোনেরা তারাও একটু
কম আগ্রহী মানে এই পিছিয়ে পটাশিয়াম যান আর কি। ব্যবহারে, হুম, যে হুম, এতটা দাম দিয়ে, যদিও সাবসিডি আছে তবুও কি যে আমাদের সাবসিডি লোডটাও আমাদের গভর্নমেন্টের উপর বেড়ে যাচ্ছে ডিউ টু ইটস নট, মানে এটা আমার ম্যানুফ্যাকচার হচ্ছে না আমাদের এই দেশে, ওই জন্য সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে চাহিদার গুরুত্ব তুলনায় যোগান অনেকটাই কম আছে। অনেকটাই। এবারে মূল অন্যতম আরেকটি বিষয় যে যদি আমরা পটাশিয়াম না দিই আমাদের মাটিতে তাহলে কি হবে? পটাশিয়াম যদি না দিই মাটির মধ্যে, তাহলে আমাদের পটাশিয়াম অলরেডি আমাদের মাটিতে কিন্তু আছে, বিভিন্ন ধরনের মাইকা, বায়োটাইট, যেটা খুব ইম্পর্টেন্ট একটি মিনারেল, যার থেকে পটাশিয়াম কিন্তু আমাদের গাছ নিতে পারে। বেশ। তো এবারে সেক্ষেত্রে কি হয়, যদি আমরা দীর্ঘদিন ধরে পটাশিয়াম দিয়ে যাচ্ছি না যদি, তাহলে কি হয় যে আমাদের মাটির যে একটা স্ট্রাকচার ওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আচ্ছা, যেটাকে আমরা পটাশিয়াম মাইনিং বলি। মানে এটা আমরা কি হচ্ছে যে বাইরে থেকে না দেওয়ার ফল। আচ্ছা, তো এই কারণে কি হচ্ছে, যদি আমাদের এই ফসলের অবশিষ্টাংশ দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে আমরা পটাশিয়াম পেতে পারি। আচ্ছা, ফলে কি, যদিও আমাদের ইম্পোর্টেড অনেকটা হচ্ছে বা যদিও আমরা বাইরে থেকে রাসায়নিক সার এমওপি ব্যবহার করছি, কিন্তু তার কিছুটা পরিমাণ অংশ আমরা কমিয়ে দিতে পারি এই যদি ফসলের অবশিষ্টাংশ ব্যবহার করি তার থেকে। এবং এই যে অবশিষ্টাংশ, তার মধ্যে যেহেতু জৈব কার্বন, নাইট্রোজেন আছে, তাহলে এরা কি হচ্ছে যে মাটির মধ্যে মিশে যাচ্ছে, পচে গিয়ে হিউমাস তৈরি করছে যখন, তখন এই যে নিউট্রিয়েন্ট উপাদানগুলো, যেগুলো পুষ্টি উপাদান, সেগুলো আমাদের গাছের কাছে পৌঁছে দিচ্ছে। বেশ। এবং বলে রাখা ভালো যে আমাদের এই সাম্প্রতিকভাবে শুধু যে 3টে স্তম্ভ আমাদের যেই কনজারভেশন এগ্রিকালচার বা সংরক্ষণ কৃষি, এটাকে আরো মডিফাই করা হচ্ছে এবং আমাদের চতুর্থ পিলার হিসেবে ধরা হচ্ছে এই নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। কারণ এক্ষেত্রে একটা দিক বলে রাখা খুব দরকার, যে আমরা ফসলের অবশিষ্টাংশটা মাটির উপর ধরে রাখছি, ফলে কি কিছুটা পরিমাণ, আমরা বলতে পারি 15 সেন্টিমিটার কি 20 সেন্টিমিটার অবধি এই নিউট্রিয়েন্টের অংশটা কিন্তু অনেক বেশি থাকছে, সহজলভ্যতাটা। তারপরে গিয়ে এটা ড্রাস্টিক্যালি, মানে হঠাৎ করে কমে যাচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে। ফলে এই যে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান ব্যবহার করা, কিভাবে আমি ফসলের অবশিষ্টাংশটাকে কিভাবে রাখবো মাটির মধ্যে, কতটা ইনকর্পোরেট করব, কতটা মাটির সঙ্গে মেশাবো, কতটা উপরে রাখবো, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট, যেটা করা দরকার সংরক্ষণ কৃষির ক্ষেত্রে। তাহলেই আমরা পৌঁছে যেতে পারবো আমাদের যে ডিজায়ার্ড, যে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেখানে আমরা পৌঁছে যেতে পারবো। এবং এই প্রসঙ্গে একদম শেষে আপনাকে যেটা জিজ্ঞাসা করব, যে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে এই যে ক্লাইমেট স্মার্ট ফার্মিং, এই প্রসঙ্গে তাদের যেহেতু একটা মাইন্ডসেটের বড় প্রসঙ্গ আসছে, আজকের আলোচনা আসলো, যে ঠিক কি ধরনের মানসিকতায় থাকলে তারা এটাকে গ্রহণ করতে পারবেন বা গ্রহণ করা উচিত? মাইন্ডসেট তো ওইভাবে তৈরি হবে না, যেটা প্রথমেই কথা, যে তারা যদি দেখে যে আমাদের বিভিন্ন গবেষণার ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফল যেগুলি পাচ্ছে, এবং তারা যখন সেগুলি নিজেদের মাঠের মধ্যে দেখতে পাবে ডেমনস্ট্রেশনের মাধ্যমে, তবেই কিন্তু তারা উদ্বুদ্ধ হবে। তাদের এই গতানুগতিক ভাবনা চিন্তাকে এভাবেই মিটে যাবে না, মানে হঠাৎ করে মিটে যাবে না। তারা দেখলে ধীরে 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 এটি চলে আসবে তাদের মাইন্ডসেটে। বেশ, আমরাও আশাবাদী থাকলাম যে কৃষক বন্ধুদের মাইন্ডসেটের পরিবর্তন হবে এবং তারা এই যে সংরক্ষণ কৃষির মাধ্যমে ক্লাইমেট স্মার্ট ফার্মিং এর যে ব্যবস্থাপনা, তার সুবিধাগুলোকে, সুযোগগুলোকে তারা আরো বেশি বেশি করে নিতে পারবেন এবং লাভবান হবেন। আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম স্টুডিওতে সংরক্ষণ কৃষির মাধ্যমে ক্লাইমেট স্মার্ট ফার্মিং, এবং আজকে আমাদের এই আলোচনার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মৌমিতা আঁশ, বৈজ্ঞানিক, আইসিএআর সিবাক কাকদ্বীপ গবেষণা কেন্দ্র। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। নমস্কার। ধন্যবাদ জানাই ম্যাটিক্স কৃষি পাঠশালা এবং রেডিও জেইউ কে আমাকে এখানে অতিথি হিসেবে ডাকার জন্য, এবং এই যে সংরক্ষণ কৃষির উপর এত কটা যে আমাদের ধারণা, সেগুলোকে আমার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457260, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju।
আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।